আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনার্স ফাইনাল পরীক্ষা চলমান রাখার দাবিতে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ। অনিশ্চয়তায় পড়েছে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে ট্রায়াল। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে 30 মার্চ মহাসমাবেশের ঘোষণা বিএনপির। ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করায় ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা। এবং অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। বিকেলে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদকে আজিমপুর কবরস্থানে দাফন। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে অনার্স ফাইনাল পরীক্ষা চলমান রাখার দাবিতে রাজধানীর নীলক্ষেতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট সহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা 19 সালে থার্ড ইয়ারের পরীক্ষা এখন 21 সালে দিচ্ছি। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা নিয়ে নেই। গতকালকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের পরীক্ষাগুলো স্থগিত। তাহলে এর আগে কেন পরীক্ষাগুলো নেওয়া হলো? তখন কি করোনার প্রকোপ ছিল না? তখন কি দেশে মহামারী ছিল না? তাহলে তখন কেন সিদ্ধান্তটা নিয়ে এখন হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হলো? অলরেডি আমরা 2 বছর হারিয়ে ফেলেছি। করোনার জন্য যদি আমাদের 1 বছর আরো চলে যায়, তাহলে আমরা যদি আরো 1 বছর না পাই, তাহলে আমাদের অনার্স শেষ করতে 8 বছর লাগবে। শিক্ষার্থীদের দাবি এখনই তাদের জানাতে হবে, তো সেই দাবিতে তারা অনড় আছে। আমরা তাদেরকে কিছু সময় অ্যালাউ করেছি। আমরা এরপরে আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেব। দর্শক, রাজধানী নীলক্ষেতে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, সেখানকার পরিস্থিতি কি? কে বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা? পুনম, আপনারা জানেন যে গতকাল থেকে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে রাজধানীর, সেই 7 কলেজের শিক্ষার্থীরা মূলত এখানে তাদের দাবি একটি, সেটি হচ্ছে যে অনার্স তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ অর্থাৎ ফাইনাল ইয়ারের যারা রয়েছেন তাদের কিন্তু পরীক্ষা চলমান ছিল। সেই পরীক্ষা হঠাৎ করে স্থগিত করার যে ঘোষণা এসেছে, এর ফলশ্রুতিতে তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন। কারণ যারা অনার্স চতুর্থ বর্ষের যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছিলেন তাদের মাত্র একটি পরীক্ষা বাকি ছিল এবং সেই পরীক্ষাটি বাদে আর শুধু ভাইভা বাকি ছিল। তো তারা দাবি করছেন যে একটি পরীক্ষা হয়ে গেলে ভাইভা যে কোনো সময় তারা দিতে পারতেন। তো একটি পরীক্ষার জন্য এরকম হঠাৎ করে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের তারা প্রতিবাদ করছেন এবং তারা বারবার যেটি বলছেন, যেহেতু বেশ কিছুদিন ধরেই কিন্তু এই পরীক্ষা চলমান রয়েছিল, তো সেই চলমান পরীক্ষাগুলো কেন হঠাৎ স্থগিত করা হলো, তো এই কারণেই তারা কিন্তু মূলত তাদের যে শিক্ষাবর্ষ সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন। এবং তারা বলেছেন যে 2 বছর তারা এমনিতেই পিছিয়ে গিয়েছেন এই 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে। এ কারণেই কিন্তু মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা সকাল 8টা। শামীম, আপনাকে ধন্যবাদ। এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের অধ্যক্ষদের সাথে বসে শিক্ষার্থীদের মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই আশ্বাস দেন। শুধু আবাসিক শিক্ষার্থীরা করোনা টিকার আওতায় আসবে বলেও এ সময় জানান শিক্ষামন্ত্রী।
আজকে আমাদের একটি জরুরি সভা আছে, কারণ 7 কলেজের বিষয়টি আসলে একটু বিশ্ববিদ্যালয়ের বিষয় থেকে কিছুটা ভিন্ন। কাজেই তাদের বিষয়টি পুনর্বিবেচনা করে কি করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা আছে আজকে সন্ধ্যায়। আমি আশা করব যে আমার যেই শিক্ষার্থী ভাই বোনেরা এই 7 কলেজের তারা এখন যেখানে রাস্তায় কিছুটা দু একটি জায়গায় তারা বসে আছেন, তারা তাদের সেই কর্মসূচি প্রত্যাহার করে গিয়ে যার যার পরীক্ষার প্রস্তুতি নেন। অনিশ্চয়তায় পড়েছে গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্সে মানবদেহে ট্রায়াল। 1 মাসেরও বেশি সময় পার হলেও এখনও এর অনুমতি দেয়নি চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসি। ফলে কবে নাগাদ এই ভ্যাকসিন বাজারে আসবে তাও বলতে পারছে না গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 7 ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ। ভারত থেকে আনা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিচ্ছেন লাখ লাখ মানুষ, কিন্তু অনেক আগে ঘোষণা দিয়েও এখনও মানবদেহে ট্রায়ালই শুরু করতে পারেনি দেশীয় ভ্যাকসিন বঙ্গভ্যাক্স। নৈতিক অনুমোদনের জন্য গত 17 জানুয়ারি চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে আবেদন করে গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। এখনও তাতে সম্মতি দেয়নি বিএমআরসি। গভর্নমেন্ট পারমিশন দিতে হলে কমিটি, ইন্ডিপেন্ডেন্ট কমিটি আছে, ওরা ওদের প্রসেস মতো মিটিং করে ওরা ডাইরেক্টলি জানিয়ে দিবে আর কি। কতদিন লাগতে পারে আপনার কোনো আইডিয়া? বা আমার ডাইরেক্টলি অ্যাক্সেস নাই, কিন্তু আমার কমন সেন্স বলে খুব এই সময় তো লাগা কথা নাই। পর্যালোচনার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, সকলের রিপোর্ট আমাকে হাতে পৌঁছে না, কিন্তু রিপোর্ট সামারি প্রায় রেডি হয়ে যাচ্ছে। আমাদের দেশের কোম্পানি করবে ভালো, এটা এনকারেজ করা উচিত। তবে সায়েন্টিস্টের ব্যাপার তো সব পর্যালোচনা করে ভালো মতো বিচার করে যেতে করা হয় ওইটাই করা হবে। বঙ্গভ্যাক্স নিয়ে আলোচনা হয় মন্ত্রিপরিষদের বৈঠকেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে তারা ট্রায়াল শুরু করতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এটা আলোচনা হয়েছে ক্যাবিনেটে, তারা যদি WHO প্রোটোকল মেনে যদি করতে পারে তারা টেস্ট করবে, ট্রায়াল করবে, তারপরে দেখা যাবে। তবু বিএমআরসি কেন এখনও অনুমোদন দিচ্ছে না তা নিয়ে ধোঁয়াশায় কর্তৃপক্ষ। এতে আটকে আছে ভ্যাকসিন উৎপাদনের সব প্রক্রিয়া। আমেরিকার যে মডার্না, তারা যে mRNA যে ভ্যাকসিনটা তৈরি করছে, তো ওনাদের দেশের যে ইথিক্যাল ক্লিয়ারেন্স ওনারা কিন্তু 4 দিনে পেয়েছে। গত মাসে যে আমাদের প্রোটোকল জমা দেওয়া হয়েছে, যদি দ্রুততম সময় পাইতাম তাহলে সেইটা হয়তো মে জুনের দিকে আমরা আশা করতে পারতাম যে আমাদের এটা ব্যবহার করতে পারতাম। তো এখন আসলে এটা কবে নাগাদ আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে এবং কবে এটা বাজারে আসবে এখন এটা ঠিক করে বলা আমাদের পক্ষে সম্ভব না। সিঙ্গেল ডোজের এই ভ্যাকসিন উৎপাদন সম্ভব হলে কম দামে মানুষ তা নিতে পারতেন বলে জানায় গ্লোব বায়োটেক কর্তৃপক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী 30 মার্চ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সহ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাসব্যাপী সেমিনার, র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সরকারের সহযোগিতা চান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে অভিযোগ করে তিনি বলেন, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল হিসেবে বিএনপি নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরবে। সংবাদ সম্মেলনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানানো হয়। বিকৃত করে ইতিহাসকে উপস্থাপন করা হচ্ছে এবং জনগণ এবং বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই আমাদের এই সুবর্ণ জয়ন্তী পালনের মাধ্যমে আমরা জনগণকে এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের 50 বছরের প্রকৃত ইতিহাস আমরা তুলে ধরতে চাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলোর নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে যাতে করে আমরা করতে পারি তার জন্য সহযোগিতা চাইব। তেমনিভাবে আমরা সরকারের কাছেও সহযোগিতা চাই। ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান এই মামলা করেন। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে বিয়ে করা, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে মামলায়।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানা গেছে। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয় 2011 সালের 26 ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের 8 বছরের একটি মেয়ে রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। গত 14 ফেব্রুয়ারি তাম্মি ও নাসির বিয়ে করেন, যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। পঞ্চম ধাপে দেশে 30 পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। শেষ মুহূর্তে জোর প্রচারণা চলছে বগুড়া, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার পৌর এলাকায়। নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থীরা আশাবাদী হলেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছে বিএনপি। বগুড়ার প্রতিনিধি ইকবাল মোর্শেদ রিপন ও জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন একরামুল হক সাইম। আর মাত্র কদিন পরই দেশের 30টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের সমর্থন আদায়ে চলছে প্রার্থীদের জোর প্রচেষ্টা। পঞ্চম ধাপে উত্তরের জনপদ বগুড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার। প্রায় 1.5 শতাব্দীর পুরনো এই পৌরসভায় পুরো এলাকা জুড়ে বইছে ভোটের আমেজ। মেয়র পদে এখানে লড়ছেন 4 প্রার্থী। আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি মাঠে রয়েছেন স্বতন্ত্র ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। সরকারি দলের নৌকা মার্কায় ভোট দেন, আমরা আপনাদেরকে স্মার্ট শহর, ক্লিন শহর আপনাদেরকে উপহার দেওয়া হবে। আমার যা যা সমস্যা, সেই সমস্যা আমার বগুড়াবাসীর সমস্যা, যার জন্য সমস্যা বুঝতে আমার দেরি হবে না। মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভোটাররা বলছেন 1978 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় উন্নয়নের ছোঁয়া লেগেছে কম, তাই জনপ্রতিনিধি নির্বাচনে নানা হিসেব নিকেশ করছেন তারা। সব সার্ভিসগুলো আমাদের যিনি আমাদেরকে প্রদান করবে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই। যারা সমাজের কাজ করবে এবং পৌরসভার কাজ করবে যারা, তাদেরকে আমরা ভোট দিতে চাই। একই দিনে ভোট হবে উত্তরের আরেক জনপদ জয়পুরহাট পৌরসভায়। এখানে মেয়র পদে প্রার্থী সংখ্যা 4। যদিও আলোচনা নৌকা ও ধানের শীষের লড়াইকে ঘিরেই। জয়ের ব্যাপারে একই রকম আশাবাদের কথা জানালেও ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রার্থীদের। দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে জয়পুরহাটে একটি সুখী সমৃদ্ধ জয়পুরহাট করার জন্য। ভোটার ভাই বোনেরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি মনে করি সুষ্ঠু পরিবেশ হলে বিপুল ভোটে আমি জয়লাভ করব ইনশাল্লাহ। এছাড়া গণসংযোগ আর প্রচারণায় পৌর এলাকার অলিগলি মুখর করে তুলেছেন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। যত্রতত্র নয়, প্রয়োজনের তাগিদে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র ব্যবহার করে বলে মন্তব্য করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করলে জীবন রক্ষার্থে পুলিশও তখন অস্ত্র ব্যবহার করবে। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় পুলিশের আইজি আরও বলেন, রাজারবাগ পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যদের বিশ্বমানের চিকিৎসা সেবা দেয়া হবে। জাকির ডাকাইদের ভয়াবহ ডাকাইত, এটা ওই জান কক্সবাজার গিয়া হুইজ জকির যায় খবর নেন, এবং এই গত 3 বছর জকিরের কাছ থেকে কমসে কম 150 অস্ত্র উদ্ধার করছি আমরা। ঠিক আছে, গতকালও যখন সে গোলাগুলিতে মারা গেছে 9টা রাত্রেবেলা আমাকে যখন খবর দিয়েছে র্যাব, তখন মনে তারা 9টা অস্ত্র উদ্ধার করেছে। তার সার্চ ওয়াজ কন্টিনিউ। এখন যখন কোনো এই ধরনের ডেঞ্জারাস আর্ম গ্যাং গুলি করবে, তখন আপনারা কি চান যে আমরা বুকচিতে শহীদ হয়ে চলে আসবো নাকি? এই জন্য গভর্নমেন্ট আমাদের অস্ত্র দিয়েছে। তো এইটা যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনারা খালি গুলি খাবেন আর মারা যাবেন, এটাই আমরা চাই, তাহলে আমরা চিন্তা করে দেখবো আর কি। বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2010 সালে শেয়ারবাজার পতনের কারণ অনুসন্ধানে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। ব্যাংকিং ব্যবস্থার সংস্কারে সবসময় সোচ্চার ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার অনন্য এক রূপকার খন্দকার ইব্রাহিম খালেদ। ধ্যান ও কর্মে উদ্যোক্তা বানানোর স্বপ্নে বিভোর খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে 1963 সালে যুক্ত হন ব্যাংকিং পেশায়। আমাকে যদি সংজ্ঞায়িত করতে বলা হয়, আমি বলবো
এন্টারপ্রেনিউরশিপের সংজ্ঞা হলো সামান্য কর্মকর্তা থেকে সোনালী অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন কৃষি ব্যাংকের চেয়ারম্যানও। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবেও খ্যাতি ছিল তার। অফিসের কাজে দক্ষ ছিলেন, সৎ ছিলেন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত এরকম স্পষ্টভাবে দিতেন যেটা সকলের জন্য অনুকরণীয়। 2008 সালের দিকে দেশের শেয়ার বাজারের ব্যাপক দরপতন হয়। বিনিয়োগ হারিয়ে অনেকেই যখন বিপাকে, তখন শেয়ার বাজারের পতনের কারণ অনুসন্ধানে 2010 সালে তদন্ত কমিটি গঠন করেন সরকার, যার প্রধান ছিলেন অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ। এছাড়াও আর্থিক খাতের অব্যবস্থাপনা, অর্থ পাচার প্রতিরোধ, খেলাপি ঋণসহ ব্যাংকিং খাতের সংস্কারে জোরালো ভূমিকা ছিল তার। যে অন্যায়গুলো হচ্ছে বাজে, যে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি একটি সোচ্চার কণ্ঠস্বর ছিলেন। উনি ওনার লেখনীর মাধ্যমে, ওনার গবেষণার মাধ্যমে, ওনার শিক্ষার মাধ্যমে, ওনার কর্মের মাধ্যমে উনি যে স্বাক্ষরগুলো রেখে গেছেন সেগুলো আমরা সবাই ফলো করার চেষ্টা করব। আর্থিক ব্যবস্থার বাইরে শিশু সাহিত্যিক হিসাবেও সুনাম ছিল খন্দকার ইব্রাহিম খালেদের। শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচিকাঁচা আসরের সভাপতি ছিলেন তিনি। পেশাগত দক্ষতা ও ব্যাংকিং খাতে অনবদ্য ভূমিকা রাখার কারণে অসংখ্য পুরস্কারও পেয়েছেন তিনি। এই মাসের শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ইব্রাহিম খালেদ। পরবর্তীতে করোনা নেগেটিভ হলেও ক্যান্সার, ফুসফুসে সংক্রমণ সহ নানা শারীরিক জটিলতায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। 3 সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার মারা যান তিনি। খন্দকার ইব্রাহিম খালেদ 1941 সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। খ্যাতিমান কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক এবং লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় নামাজে জানাজা দুপুর 2:30টায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল 3টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাতাসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। মঙ্গলবার বাসায় অজ্ঞান হয়ে পড়ে থাকার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কর্মজীবনে বাংলা একাডেমি ও ঋষিস সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন সৈয়দ আবুল মকসুদ। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। এবারে শেয়ার বাজারের খবর। টানা 5 দিন পতনের পর ডিএসইতে আজ সূচক ও লেনদেন বাড়ছে। দুপুরে 1:32 পর্যন্ত ডিএসই 1 সূচক 66 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5384 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক 14 ও 30 সূচক 37 পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 382 কোটি 86 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দাম বাড়ে 204টি, কমে 22টি এবং অপরিবর্তিত ছিল 108টি কোম্পানির শেয়ারের দাম। ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষে সফল হয়েছেন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সদর উপজেলার পূর্ব ফগদনপুর গ্রামের রাহুল রায়ের বাগানে এখন 4 রঙের টিউলিপের সমারোহ। ফুল চাষে সফল নতুন এই উদ্যোক্তা জানান, গাজীপুরের এক টিউলিপ চাষির কাছ থেকে বীজ সংগ্রহ ও চাষ পরিচর্যা এবং তাপমাত্রা প্রযুক্তির ব্যবহার শিখে আসেন তিনি। এরপর নিজ বাড়ির 2% জমিতে টিউলিপের চাষ শুরু করেন। চাষে আশাতীত সাফল্য পেয়ে যান তিনি। রাহুল জানান, বাণিজ্যিকভাবে এই ফুল চাষে দূর হতে পারে বেকারত্ব। কৃষি বিভাগ জানিয়েছে টিউলিপ চাষাবাদ ও সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের 1086 জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের প্রধান খায়রুল জাইমি দাউদ জানান, মিয়ানমার নৌবাহিনীর 3টি জাহাজে মালয়েশিয়ার পশ্চিম উপকূলের সামরিক ঘাঁটি থেকে তাদের ফেরত পাঠানো হয়। কোনো রোহিঙ্গা অভিবাসী বা আশ্রয় প্রার্থী নয়, স্বেচ্ছায় যারা নিজ দেশে ফিরে যেতে চেয়েছেন শুধুমাত্র তাদেরই ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে ফেরত পাঠানো মিয়ানমারের নাগরিকদের ভেতর অসংখ্য আশ্রয় প্রার্থী রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। ধারণা করা হচ্ছে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের মধ্যে এসব মানুষদের ফেরত পাঠানোর কারণে তারা আরও বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারেন।
এবারে পার্টেক্স খেলার খবর। তিন ওয়ানডে আর 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্থানীয় সময় আজ বিকেল 3:45টায় বিমানবন্দরে অবতরণ করে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদদের নিয়ে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি। ক্রিকেটার ও কোচসহ মোট 35 জন সদস্য এই সফরে গেছেন। এরপর ক্রাইস্ট চার্চের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে যাবেন তারা। সেখানে প্রথম 7 দিন প্রত্যেককে নিজ কক্ষে অবস্থান করতে হবে। আগামী 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দ্বিপক্ষীয় এই সিরিজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অনার্স ফাইনাল পরীক্ষা চলমান রাখার দাবিতে নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ। অনিশ্চয়তায় পড়েছে গ্লো বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের মানবদেহে ট্রায়াল। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে 30 মার্চ মহাসমাবেশের ঘোষণা বিএনপির। ডিভোর্স ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করায় ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা। এবং অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই, বিকেলে কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদকে আজিমপুর কবরস্থানে দাফন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।